আশপাশে যতগুলো চূড়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চূড়াতেই কিন্তু মন্দির আছে, একটা করে মন্দির আছে। তবে ওই বাইকটা কিন্তু এই রকম ঢালু দিয়ে আর অতগুলো সিঁড়ির ওপর দিয়ে ওপরে আসবে। এই ভাই নামছে এখান থেকে, কি ফাটাফাটি দুর্দান্ত ভিউ। আর এখানে একজনকে আমি দেখাচ্ছি যিনি ডলিতে করে যাচ্ছেন। এই আচ্ছা, এখানে আমি একবার নিজেকে দেখাই যে আমি কিভাবে উঠছি। যতটা সম্ভব নিচু হয়ে উঠছি, তাতেও মনে হচ্ছে একটু রিলিফ হচ্ছে। এখানে একটা বাড়ি রয়েছে, মানে আদিবাসীদের বাড়ি। তো স্পিডটা কিন্তু দেখার মতো। এখন দেখো 127, 28-এ চলছে, মাঝে মাঝে 130-তেও উঠে যাচ্ছে, 131। দেখুন, মিডল ক্লাস মানেই সব সময় চেষ্টা করবে কোথা থেকে কিভাবে 10-20 টাকা বাঁচানো যায়, এটা আমরা সবাই জানি। তার ওপর আবার বছরে একবার ঘুরতেও যেতে হবে, আর তার জন্য এদিক ওদিক থেকে কস্ট কাটিং করে টাকাও জমাতে হবে। কি চাপের ব্যাপার, তাই না? এসব কথা বলছি কারণ আজকে আমি যে ট্রিপটা করছি তার জন্য কিন্তু কোনো রকম কস্ট কাটিং করতে হবে না, জাস্ট ইচ্ছে হলেই বেরিয়ে পড়তে পারবেন। তাহলে চলুন ট্রিপটা শুরু করা যাক। এবার প্রশ্ন হচ্ছে যে হাওড়া থেকে পরেশনাথ যাবেন কিভাবে। ও বলাই তো হয়নি যে আমি কোথায় যাচ্ছি। যদিও আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, কারণ থাম্বনেলে খুব স্পষ্ট করে মেনশন করে দিয়েছিলাম আমি কোথায় যাচ্ছি। তো আপনাদের এখানে বলে রাখি যে হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার অসংখ্য ট্রেন আছে, আর ট্রেনের মিনিমাম টিকিট মাত্র 200 থেকে 250-র মধ্যে। তো সেটা নিয়ে চাপ না, চাপটা হলো আমার মতো হুজুকে পাবলিককে নিয়ে। আসলে আমি মাত্র সপ্তাহখানেক আগে প্ল্যান করেছি পরেশনাথ ঘুরতে যাব, আর এত কম সময়ে ট্রিপ প্ল্যান করে ট্রেনের টিকিট পাওয়া মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আমি কিন্তু পরেশনাথ পর্যন্ত কোনো ট্রেন পাইনি। তাই আমি টিকিট কেটেছি ধানবাদ পর্যন্ত। আমি যাচ্ছি কোলফিল্ড এক্সপ্রেসে, আর টিকিটের দাম মাত্র 135 টাকা। তো আমার ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12-এ। তো চলো, এখন 5টা 5 বাজে, আর 5টা 20-তে যেহেতু ট্রেন, আমি এবার গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করি। তবে এখানে একটা জিনিস বলে রাখি যে আমি যেহেতু ধানবাদ অবধি টিকিট কেটেছি, তাই আমাকে আগে ধানবাদ পৌঁছতে হবে, আর তারপর পরেশনাথ হিল যেতে হবে। তার মাঝখানে পড়ছে পরেশনাথ স্টেশন। তো ধানবাদ স্টেশন থেকে পরেশনাথ হিলের দূরত্ব 70 কিলোমিটার, আর পরেশনাথ স্টেশনের দূরত্ব মোটামুটি ওই 50 কিলোমিটার মতো। তো এবার আমাকে ধানবাদে নেমে প্ল্যান করতে হবে যে আমি কিভাবে পরেশনাথ পাহাড়ে পৌঁছবো। আচ্ছা, একটা জিনিস এখানে তোমাদের বলি যে কোলফিল্ড এক্সপ্রেসে আমি যাচ্ছি, সুপার ফাস্ট ট্রেন এটা। তো স্পিডটা কিন্তু দেখার মতো। এখন দেখো 127, 28-এ চলছে, মাঝে মাঝে 130-তেও উঠে যাচ্ছে, 131। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, কলকাতায় কিন্তু একেবারেই ঠান্ডা নেই, কিন্তু আমার এখন রীতিমতো শীত করছে। হ্যাঁ, আমি অবশেষে রাত 12:30টার সময় পৌঁছে গেলাম পারশনাথ স্টেশনে। প্রথমে পৌঁছেছি ধানবাদ, ওখান থেকে ধরেছি গঙ্গা দামোদর এক্সপ্রেস। আর গঙ্গা দামোদর এক্সপ্রেসে প্রায় ঘন্টাখানেক মতো লেগেছে। 11:30টায় ট্রেন ছেড়েছে, 11:20-তে, আর পারশনাথ স্টেশনে এসে নামালো 12:27। একটা হোটেলের ব্যবস্থা করতে হবে, কারণ এখন যেটুকু সময় আছে, মানে 12:30 থেকে ভোর পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় রেস্ট নিয়ে নিতে হবে। ভোরবেলা ট্রেকিংয়ে বেরোতে হবে। তো পারশনাথ স্টেশনের বাইরে এরকম অবস্থা। স্টেশনে প্ল্যাটফর্মে দেখে মনে হচ্ছিল লোকজন একেবারেই নেই, শুনশান ফাঁকা, কিন্তু বাইরে এসে চেহারাটা পুরোপুরি অন্যরকম। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে যে একটা ঠিকঠাক জায়গায় এসেছি। এতক্ষণ মনে হচ্ছিল কোথায় এসে পৌঁছলাম রে বাবা, আশপাশে লোকজন নেই, প্ল্যাটফর্ম ফাঁকা, জনমানব নেই। কিন্তু এবার বাইরে দেখতে পাচ্ছি প্রচুর মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে, এইগুলোই সোজা পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। এখন রাত 12:30 বাজে, আর এখন কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, আর সারা রাত ধরেই লোক যাচ্ছে। পাহাড়ের নিচটা ওই জায়গাটাকে বলা হয় মধুবন। তো সবাই মধুবন যাচ্ছে। এখানে ড্রাইভাররা আমাদের জিজ্ঞেস করছিল, কিন্তু যেরকমটা বলছিলাম আর কি, আমি এখন যাব না,
তো চলো আপাতত হোটেলটা খোঁজা যাক, হোটেলে একটু রেস্ট নিয়ে নিই, তারপর ভোর ভোর রওনা দেব। দেখুন বন্ধুরা, আমি এখন কোথায় রয়েছি, আমার মুখ আপনারা দেখতে পাচ্ছেন না, এই আলোর দিকে ঘুরলে দেখতে পাবেন। তো খুব ঠান্ডা লাগছে, আর আমি যে হোটেলটার সামনে রয়েছি এটা স্টেশন থেকে এই একেবারে সামনে, ওই দিকে স্টেশন দেখা যাচ্ছে সামনেই, ওই 200 মিটার মতো হবে। আর এখানেই রয়েছে প্রজাপতি হোটেল, প্রজাপতি গেস্ট হাউস। তো আমি কথা বলে নিয়েছি, রাতের সময় ঠান্ডার সময় সবাই ঘুমোচ্ছিল, তো এখানে খুব ছোট্ট করে একটা বেল লাগানো আছে, এই যে এখানটা দেখাচ্ছি। আর এই বেল বাজিয়েই ডাকলাম, তার আগে ফোন করতে হয়েছিল, ফোন করে দাদাকে ঘুম থেকে তোলালাম, আর বেল বাজিয়ে ডাকলাম, একজন গার্ড আসবে এক্ষুনি নিচে। এখন ঘড়িতে বাজছে ঠিক 5:45, আর কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে। আর এখনও আমি দাঁড়িয়ে আছি সেই পরেশনাথ স্টেশনেরই বাইরে। যদিও ইচ্ছা ছিল এরকম সময় মধুবনে পৌঁছে যাব, কিন্তু সম্ভব হলো না, কারণ রাতে ঘুম আসতে অনেক দেরি হয়ে গেল। যেহেতু স্টেশনের পাশেই রুম নিয়েছিলাম, তাই সারা রাত ধরে পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো শব্দে আর কন্টিনিউ ট্রেনের শব্দে ঘুম আসতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, দেরি একটু হয়েছে ঠিকই, কিন্তু এমন কিছুও না। তবে একটা জিনিস খেয়াল করলাম, যে রুম নেওয়ার কিন্তু তেমন কোনো প্রয়োজন নেই। বেশিরভাগ লোকই এখানে যেটা করে, রাতের কোনো ট্রেনে আসে, ভোরবেলা এখানে পৌঁছো আর সোজা গাড়ি নিয়ে ট্রেকিংয়ে বেরিয়ে যায়। তো আমি একবার দেখাচ্ছি, এই যে গাড়িটা গেল, এটা স্টেশনে ঢুকলো, আর এই স্টেশন থেকে এই দিক থেকে কন্টিনিউ সারা রাত ধরে একের পর এক গাড়ি যাচ্ছে। তো তোমরা চাইলে কোনো হোটেল না নিয়ে জাস্ট রাতের কোনো ট্রেনে, মানে 11টার দিকের কোনো ট্রেনে এখানে আসতে পারো, আর হোটেল না নিয়ে সোজা মধুবন বেরিয়ে যেতে পারো। ওখানেও যদি অনেক হোটেল আছে। তো যাই হোক, চলো, সকালবেলা গরম গরম চায়ের মজাটাই আলাদা, আর সাথে এই যে ধোয়া, এর ব্যাপারই আলাদা। এখন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি আর সূর্যটাকে যেভাবে সামনে দেখতে পাচ্ছি, এর ওপরে কোনো কথা হওয়ার কথাই না। ওফ, কি ফাটাফাটি লাগছে। আর ডান দিকে একটা পাহাড় আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো অতটা ভালো করে বুঝতে পারবে না, ওটাই হলো পরেশনাথ পাহাড় ডান দিকে। আর উপরে চূড়ায় মন্দিরটা এখান থেকেও বোঝা যাচ্ছে। ওখানেই আমরা উঠবো, জাস্ট আর একটু সময়ের অপেক্ষা। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব 25 কিলোমিটার, আর এই মারুতি ভ্যানে করে যেতে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা। তো আমরা অর্ধেক রাস্তা চলেই এসেছি, মধুবনে পৌঁছে গেছি। আমি এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ পাহাড়ের ঠিক সামনে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন গেটটা রয়েছে, ওখানে লেখা আছে যে পারশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, আর চন্দ্র, ওটা আমি ঠিক পড়তে পারছি না যেহেতু হিন্দিতে লেখা, ইংলিশে কিছুই লেখা নেই, ওটা হচ্ছে 11 কিলোমিটার। আর ট্রেকিং শুরু করার আগে আপনাদের একটা জিনিস বলে রাখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ওঠার আগে এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে। দেখুন, এখানে কিন্তু নানান ধরনের লাঠি বিক্রি হচ্ছে। তো লাঠিটা পাহাড়ে ওঠার জন্য খুবই দরকারি একটা জিনিস, কারণ পাহাড়ে যেহেতু উঠতে হবে, ঢালু রাস্তা, কষ্ট হবেই, আর সেখানে সাপোর্টেরও দরকার হবে। তো সাপোর্টের জন্য এখান থেকে লাঠি কিনে নিতে হবে। লাঠির দাম মোটামুটি 30 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। আমি এই লাঠিটা কিনেছি, এটার দাম নিয়েছে 60 টাকা। যাই হোক, আরও একটা জিনিস, সেটা হলো যে এখান থেকে ওঠার সময় কিন্তু কিছু খাবার সঙ্গে কিনে নিয়েই ওঠা উচিত, কারণ ওপরে যেতে যেতে খিদেও পাবে, আর এটাও ঠিক যে যত ওপরে ওঠা হবে খাবার জিনিসের দাম ততই বাড়তে থাকবে। ও, আরও একটা জিনিস বলা হয়নি, ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বাইক দাঁড়িয়ে আছে, আর সামনে দিয়ে কন্টিনিউ বাইক উঠছে নামছে। তো বাইক ওঠা নামার কারণটা আপনাদের বলে দিই, যে যখন আপনারা পাহাড়ে উঠবেন, যারা হেঁটে উঠতে পারে না তারা কিন্তু বাইকে ওঠে। একটা কথা বলবো, স্বীকার করতে একেবারেই ইচ্ছা করছে না, কিন্তু আমি বুঝতে পারিনি যে পাহাড়ে ওঠাটা এতটা কঠিন হবে।
জাস্ট 100 কি 200 মিটার উঠেছি, এখনই বুঝতে পারছি মনে হচ্ছে যেন খুব কষ্ট হচ্ছে। তবে ধারণাই করতে পারিনি যে এরকম উঠতে না উঠতেই এরকম দম শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আর এর মধ্যে দিয়ে এই বাইকগুলো বনবন করে চলে যাচ্ছে। এখানে দেখো কয়েকজন শর্টকাট নিচ্ছে, এরকম যেতে যেতে প্রচুর শর্টকাট আছে। এই দেখো ওরা কোথা দিয়ে উঠেছে, দেখো ওই পাথরের মধ্যে দিয়ে উঠেছে। এখানেও একটা শর্টকাট দেখতে পাচ্ছি, তবে আমার এই মুহূর্তে এরকম রিস্কি শর্টকাট নেওয়ার কোনো ইচ্ছা নেই। যাই হোক, চলো আপাতত নিজেকে পুশ করতে থাকি। বাইকগুলো যে ওঠানামা করছে দেখালাম, ওদের কাছে জিজ্ঞেস করে জানলাম যে একজনের জন্য এক পিঠে মানে শুধু ওঠা 500 টাকা আর আপ ডাউন 1000 টাকা। দেখো এরকম ছোট ছোট কার্ভ আছে, ছোট ছোট টার্ন আছে। তবে এই ট্রেকটাকে কিন্তু কোনোভাবেই ইজিলি নেওয়া একেবারেই উচিত না। এক তো এখানে ধর্মের একটা সম্পর্ক রয়েছে, আর তার উপর পাহাড়ে ট্রেকিং, দুটো মিলিয়ে এই ট্রিপটা কিন্তু এখনো পর্যন্ত ফাটাফাটি হয়ে আছে। বাবারে, এখানে দেখুন দুরকম জিনিস দেখাচ্ছি। এখান দিয়ে এই ভাইগুলো শর্টকাট মেরে আসছে, অনেকটা রাস্তা সেভ করেছে। হ্যাঁ বলে দেব। আর ওখানে একজন হ্যাঁ হেল্প করছে, ওর ভিডিও করতে হবে, ঠিক আছে, ওই তো খুব ভালো, হেল্প করুক। আর এখানে একজনকে আমি দেখাচ্ছি যিনি ডলিতে করে যাচ্ছেন। আমরা হেঁটে উঠতে গিয়েই কাহিল হয়ে যাচ্ছি, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওরা চারজনে এই ঢালু রাস্তা দিয়ে একজনকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। মানে ভাবলেও কেমন একটা অদ্ভুত ফিল হয় যে মানুষ কী না করতে পারে। হ্যাঁ ভাই, কি বলছিলে? ইউটিউব চ্যানেলের নাম বঙ্গবাসী, BONGO। সাইড দাও। আমি দাদা নতুন সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ। চলো, তোমরা কোত্থেকে এসছো? আমার ধানবাদ থেকে। ধানবাদ থেকে। পুরো রাস্তাটায় এইরকম অনেক শেড করা আছে। গরমকালে যদিও গাছের ছাওয়া যথেষ্টই রয়েছে, তাও গরমকালে এখানে বসে রেস্ট নেওয়া যাবে। আর বর্ষার সময় বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নেওয়া যেতে পারে, যদিও শেডগুলো একটু খারাপ হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। চলো। কোথা থেকে? আমরা কলকাতা থেকে। হ্যাঁ, কষ্ট করতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, ব্লগার। আর কষ্ট না করলে বুঝতেও পারবে না যে নিজে কতদূর কি করতে পারো, নিজের ক্ষমতা কতটা। কষ্ট না করলে বুঝতে পারবে না, জানতে পারবে না। আচ্ছা, এখানে এই ঢালটার মুখে আপনাদের একটা জিনিস দেখাই। এখানে একটা সিঁড়ি আছে, আর সিঁড়ির মাঝখান দিয়ে বাইক যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাগুলো করা আছে। এই যে বাইকটা মাঝখান দিয়ে চলে গেল। আর এখানে যে টিমটা রয়েছে আমরা প্রায় একই সাথে উঠছি, আর দেখছি কিছু দূর পর পর কখনো ওরা বসে আছে, আবার কখনো ওরা এসে দেখছে আমরা বসে আছি। তো এইভাবেই পুরো রাস্তাটা যেতে যেতে অনেকগুলো টিমের সাথে দেখা হচ্ছে। এরকম জায়গায় এলে সত্যি নিজেকে চেনা যায়, মানে নিজের ক্ষমতা কতটুকু, নিজে কতটুকু কি করতে পারি সেটা খুব ভালো করে নিজের কাছে পরিষ্কার হয়ে যায়। সামনে যে মন্দিরটা, এটা হলো কলিকুণ্ড ধাম। এখানে দেখাচ্ছে, হিন্দি খুব একটা ভালো পড়তে পারছি না, তবে 0.5 কিলোমিটার কিছু একটা দেখাচ্ছে। এদিকেও মন্দির আছে, আর সামনে ডান দিকে
সব দিকেই। চলো, এখন রাস্তা অনেক লম্বা, কোথাও বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। আচ্ছা, এখনো পর্যন্ত একটাও শর্টকাট কিন্তু আমরা নিইনি, তবে এবারে এই রাস্তাটার অল্টারনেটিভ দুটো শর্টকাট দেখতে পেয়েছি, এদিকে একটা আর ওদিকে একটা। তো ডান দিকের থেকে মনে হচ্ছে বাঁ দিকের শর্টকাটটা নিলে আরও বেশি উঁচুতে পৌঁছতে পারবো, আর দেখে খুব একটা রিস্কি বা খুব একটা কষ্টকর হবে বলে মনে হচ্ছে না, তবে সামনে গেলে ঠিক করে বোঝা যাবে। চলুন তাহলে, শর্টকাট নিয়ে ফেলেছি। তবে যেতে যেতে এই পর্যন্ত এসে একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের সাথেও শেয়ার করব, যে কিছুটা পর পর, মানে অল্প কিছুটা যাওয়ার পর পর যদি 1-2 মিনিট করে রেস্ট নেওয়া যায়, হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু তাতে বডি পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। মানে যেমন ধরুন, হাঁটতে হাঁটতে একে তো দমে ঘাটতি পড়ছে, সেটা তো একটা রয়েছে, আর সাথে পায়ের হাঁটুর নিচের যে মাসেলগুলো যেগুলো টান পড়ছে, ওটা কিন্তু জাস্ট একটু পর পর 1-2 মিনিট দাঁড়িয়ে গেলেই মাসেলগুলো আবার রিল্যাক্স হয়ে যাচ্ছে আর দমটাও ফিরে আসছে। তো এখন যে শর্টকাটটা নিয়েছি, এটা বুঝতেই পারছেন যে একটু বেশি খাড়াই হবে, তো উঠতে গিয়ে এখন রীতিমতো কষ্ট হচ্ছে, তবে রাস্তাটা অনেক কমে যাবে। ठीक है, हाँ चैनल तो है यूट्यूब में, बंगोबासी। हाँ, कोलकाता से। आप लोग कहाँ से? ओ, बगल में रहते हैं। पहले कभी आए हैं इधर? लास्ट टाइम क्यों? एक बार ऊपर चढ़ के तो देखिए। कितना चढ़े हैं अभी तक पता है? ওরা যেটা বলছে যে 3.5 কিলোমিটার, সেটা যদি ঠিক হয় তাহলে আমি বলবো অনেকটাই এগিয়ে এসেছি। আচ্ছা, এখানে আমি একবার নিজেকে দেখাই যে আমি কিভাবে উঠছি। যতটা সম্ভব নিচু হয়ে উঠছি, তাতেও মনে হচ্ছে একটু রিলিফ হচ্ছে। এই গাছগুলো খুব কাজে লাগছে, এগুলো সাপোর্ট দিয়ে দিয়ে উঠতে একটু হলেও সুবিধা হচ্ছে। আমি কিন্তু এখন রীতিমতো ঝুঁকে হাঁটছি, মানে প্রায় হাঁটুতে ভর করে বলা যেতে পারে, এতে একটু হলেও সুবিধা হচ্ছে। এখানে একটু দাঁড়াবো, যেমনটা বলছিলাম যে কিছু দূর পর পর 1-2 মিনিট করে থামলেই, দাঁড়ালেই বডিটা পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে নেব। এই যে এইমাত্র এই ঢালটা দিয়েই আমরা উঠে এসেছি। কেমন কষ্ট হচ্ছে কি? হিন্দি নাকি? तकलीफ हो रहा है? तकलीफ में ही मज़ा है। मजे में हम लोग। हाँ, बस मज़े में रहना चाहिए। চলতে চলতে একটা জিনিস দেখে খুব অদ্ভুত লাগলো, এই যে সামনে তো দেখে অবাক লাগছে যে এরকম পাহাড়ের ওপরে লোকজন কিভাবে থাকে। চ্যানেলের নাম বঙ্গবাসী। তো ব্যাপার হলো এটাই যে আমরা যারা শহরে থাকি বা এরকম রাস্তায় ওঠানামা করার কোনো অভ্যেসই নেই, তারা এখানে এসে হাঁপিয়ে যাচ্ছি, কাহিল হয়ে যাচ্ছি, আর এখান থেকে এরা নিয়মিত হয়তো
ওঠানামা করে। আচ্ছা, উপরে এখানে এরকম কিছু খাবারের দোকান আছে, দেখি একবার জিজ্ঞেস করে। ছোলা কত করে? 20 টাকা। খাবি ছোলা? খেলে মনে হয় ভালো হতো, এনার্জি দিত। আরে ও কোথায় বসে আছে আগুনের পাশে? বিএ এসেই চাই, আর বঙ্গ বিও-এন জিও। ও আগুন পোহাচ্ছে, কিন্তু আগুনের এত কাছে বসেছে, দেখে ভয় লাগছে যে ওই কাঠের ছ্যাঁকা না লেগে যায়। সার্চ করে দিতে হবে কি कुछ लिखा है? BONGO BASHI। চলো, এখানে এসে আপাতত একটা সাবস্ক্রাইবার পেলাম। মানে ভাই এখনও সাবস্ক্রাইব করতে পারেনি, কারণ এখানে নেটওয়ার্ক নেই। এরকম হাইটে আমার জিওর কানেকশান, ভাই মনে হয় বলছিল ওর জিও বা এয়ারটেল কিছু একটা হবে, তো কারোরই এই মুহূর্তে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, ভালো করে তো করতেই হবে। হ্যাঁ, সবই ভালো করে করতে হবে, ওঠাও ভালো করে করতে হবে আর ভিডিও ভালো করে করতে হবে। चलो तुमरा रेस नाओ। नहीं, बैठ के ही तो आ रहे हैं, हर 2 मिनट में बैठ रहे हैं। हर 2 मिनट में बैठोगे तो तबीयत ठीक रहेगा, मतलब चढ़ पाओगे। हम भी तो वही कर रहे हैं। नहीं, थोड़ा रेस्ट लेने से क्या है ना, मसल रिलैक्स हो रहा है, मैंने देखा। 2 मिनट के लिए ही सही, अगर रेस्ट ले लो ना तो थोड़ा आराम मिल जाएगा। ये जो दर्द कर रहा है वो संग संग ठीक हो जाता है। আচ্ছা, এই ভাই চাইছিল যে ওর ভিডিও করি, ওরকম করে হাত দেখাবে। ঠিক আছে, সব আ গয়ে ইসকে আন্দার। সবাই কিন্তু ট্রেকিংটাকে খুব এনজয় করছে। মাঝে মাঝে করে খুবই কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কষ্ট করতেই তো আমরা এখানে এসেছি। আর কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? এই জায়গাটা কিন্তু ঢালু, নিচের দিকে নামছি। একটা জিনিস কিন্তু মানতেই হবে যে এরকম কোনো জায়গায় ঘুরতে এলে সবাই কেমন কত সহজেই বন্ধু হয়ে যায়। তখন আর ওই আপনাকে আমি চিনি না, কেন আপনার সাথে কথা বলবো, এই ব্যাপারগুলো থাকে না। এই পর্যন্ত আস্তে আস্তে এখনো পর্যন্ত অনেকজনের সাথে কথা হলো, অনেকজনের সাথে রীতিমতো পরিচয়ও হলো। কেউ কেউ আমার চ্যানেলের নাম জেনে নিল, সাবস্ক্রাইব করবে বলে দিল। তো এই মজাটা কিন্তু আলাদা। এগুলো রোজকার ডেলি লাইফে, মানে ওই অফিস যাওয়া আর আসা, বাজারে যাওয়া আর আসা, ওর মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো কোনো মতেই পাওয়া যায় না। आप लोग उतर रहे हैं क्या? कब चढ़े थे? हम लोग चढ़े थे 2:30 बजे। और रात को 2:30 बजे? 30 किलोमीटर चल के आ रहे हैं हम लोग। बहुत दम है तो चलिए। এই যে দেখতে পেয়েছি আরও একজন ডলিতে করে ফিরছে। 4 জন কিভাবে কষ্ট করে একজনকে নিয়ে যাচ্ছে। দাদা, ডলি में कितना लेते हैं? 12,000 अप डाउन। সামনে একবার দেখুন যে কত ছোট একটা বাচ্চা এসেছে, ওই সামনে হেঁটে যাচ্ছে, ওই যে সামনে। वो क्या पूरा अभी तक गोद में आया है कि चढ़ के आया है? दादा, वो गोद में आया है कि चढ़ के आया है? রাস্তার মধ্যে একটা লঙ্গুর বানর দেখতে পেয়েছি, এই যে বসে আছে, কেউ ছোলা দিয়েছে, খাচ্ছে বসে বসে। ভয় পাস না, খা খা, ওরই এরিয়া এটা। ওফ, সামনে পাহাড় দেখতে পেয়েছি, ওই পাহাড়ের চূড়াতেই আমরা উঠবো, কিন্তু কোনো একটা গ্যাপ থেকে পাহাড়টাকে সামনে থেকে মানে একেবারে পরিষ্কারভাবে দেখতে পেলে খুব ভালো হয়। একবার ডান দিকটা যাব, ওই মাঠটায়, ওখান থেকে পাহাড়ের চূড়াটা খুব ভালো করে বোঝা যাবে এতটা দূর থেকেও। একবার এখান থেকে নেমে যাই। এখানে একটা বাড়ি রয়েছে, মানে আদিবাসীদের বাড়ি, আর এখান থেকে পাহাড়টাকে দারুণ দেখাচ্ছে, দারুণ। আচ্ছা, এখানে এনাদের দেখতে পেলাম, ভাবলাম একবার এনাদের সাথে কথা বলে দেখি। आप लोग यही रहते हैं? ये पहाड़ में क्या नीचे उतरते हैं हर रोज? रोज नीचे उतरते हैं? ये रहते हैं।
इधर ही रहते हैं? और खाने पीने का चीज़? हाँ, तो वो क्या हफ्ते में लाते हैं या कैसे? हफ्ते में। चलिए, आप लोगों से मिलके अच्छा लगा, क्योंकि अजीब लगता है जब कोई किसी को देखता हूँ कि ऐसी जगह पे रहते हैं, तो बहुत अजीब। हम तो बंगाल से आए हैं, कोलकाता से। हाँ, कभी गए हैं? नाम सुने हैं? गए हैं? अच्छा अच्छा। आपका नाम दादा? नाम मेरा है बेदा मुर्मू। क्या बोले? बेदा मुर्मू। বেদা মুর্মু। টাইটেলটা বুঝতে পারলাম, নামটা খুব একটা ভালো করে বুঝতে পারিনি। টাইটেলটা হলো মুর্মু, মানে আমাদের বর্তমান যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট, ওনারও টাইটেল মুর্মু। তো যাই হোক, চলুন যেতে যেতে এরকম লোকজনের সাথে কথা হতে থাকবে, পরিচয় হতে থাকবে, বন্ধুত্ব হতে থাকবে। কয়েকজনের মুখে শুনে যা মনে হলো যে প্রায় 4 কিলোমিটার উঠে এসেছি, আর এখন বাজে 9টা। শুরু করেছিলাম 7:15-এ, কিন্তু এখানে এসে এই বাঘ মামার ছবি দেখে খুব অবাক লাগছে। বলতে কি চায় এরা, যে এখানে বাঘ আছে? সত্যি কি এখানে বাঘ থাকতে পারে? দেখো, এইভাবে বাচ্চাদের কোলে নিয়ে হাঁটছে। এখানে দেখাচ্ছে পারশনাথ মন্দির 5.85 কিলোমিটার, মানে এখনও প্রায় 6 কিলোমিটার যেতে হবে। তার মানে এতক্ষণে বুঝলাম যে 3.5 কিলোমিটার উঠেছি। আর টাইম লাগলো কতটা? 7:15 থেকে, একবার ঘড়িটা যদি দেখি, এখন বাজে 9:08, মানে প্রায় 2 ঘন্টা। এই এই এক্ষুনি এই দেবো শালা এক্ষুনি। এইটার বাড়ি খেলে না বুঝবি। তেড়ে তেড়ে আসছে, ও একটা দলের লিডার। আয় না, একটা দিচ্ছি গুছিয়ে, ওপর থেকে আরেকজন বেশি চুক্তি দিচ্ছে, খুব সাহস। চল আয়, যেতে থাকি, আয়। শুধু পেছনে আসিস না, ব্যাস, তাহলেই হলো। তো তোমরা অনেকেই জানো, আর তাও আমি বলে রাখছি যে এটা কিন্তু জৈন ধর্মের একটা পবিত্র তীর্থস্থান। জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের মধ্যে 20 জনই এখানে এসে মোক্ষ লাভ করেছেন। আর তার মধ্যে 23তম যিনি ছিলেন, পারশনাথ, তার নামানুসারেই এই পাহাড়টার নাম দেওয়া হয়েছে পারশনাথ পাহাড়। তো আমরা এটাকে অনেকে পরেশনাথ বলি, অনেকে পারশনাথ বলি। ও এখানে মাঝপথেও বাইক রয়েছে, একবার জিজ্ঞেস করে দেখি। यहाँ से चढ़ने का कितना लेते हैं? 500। এবার এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। এই প্রথম এরকম সিঁড়ি চোখে পড়লো, যেখান দিয়ে বাইকগুলো কিন্তু উঠছে বা নামছে। একটা জিনিস দেখাবার চেষ্টা করছি, খুব ভালো করে খেয়াল করো। দূরে একটা বাইক আসছে, ওই বাইকটা কিন্তু এই রকম ঢালু দিয়ে আর অতগুলো সিঁড়ির ওপর দিয়ে ওপরে আসবে। এই ভাই নামছে এখান থেকে। এটা কতটা রিস্কি সামনে থেকে দেখলে তবেই ভালো করে বোঝা যায়। 7:15 শুরু করে 9.5 কিলোমিটার ট্রেকিং করে, আর এখন বাজে 12:42। যদিও টাইমটা এইভাবে ঠিক বোঝা যাবে না, কারণ মাঝখানে বহুবার থেমেছি, খিদে পেয়েছিল, একটু ছাতু খেয়েছি 30 টাকা করে গ্লাস, তো সব মিলিয়ে এই টাইমটা লেগেছে। তবে এবার একেবারে পারশনাথ মন্দিরের নিচে চলে এসেছি। তবে তোমাদের এটা বলে রাখি যে বাইকে করে কিন্তু এই পর্যন্তই আসতে পারবে। এখানে বাইক রেখে, মানে যারা কলকাতা থেকে বা অন্য রাজ্য থেকে, যেখান থেকেই হোক না কেন, যদি বাইক নিয়ে আসে, বা এখানে লোকাল যারা বাইকে করে লোকজনকে ওপরে নিয়ে আসছে, বাইকের গন্তব্য কিন্তু এই পর্যন্তই। এখানে এসে বাইক ছেড়ে দিতে হবে। আর বাকি
এই ডান দিকে ওপরে মন্দির, ওইটুকু হেঁটে উঠতে হবে। তবে ডলি আছে, ডলি নিয়ে যাচ্ছে। गाइस हम लोग आए हैं परसनाथ। চলুন তাহলে শেষের কয়েকটা স্টেপ ওঠা যাক। এই সাইডগুলো ফেটে গেছে, ভেঙে গেছে। যতই উঠছি ততই অবাক হচ্ছি। এরকম একটা ট্রিপ কমপ্লিট করার পর একটা আলাদা লেভেলের তৃপ্তি হয়। সেই তৃপ্তিটা শুধু ফিল করা যায়, বলে বোঝানো যায় না। আর কিছুটা রাস্তা, আর খুব সামান্য বাকি। এতক্ষণ যত কষ্ট করে এতটা রাস্তা উঠেছি, সেই কষ্ট কিন্তু এখন আর কিছুই নেই। পৌঁছে গেছি ওই সামনে। ওহ, কি তৃপ্তি এরকম একটা জায়গায় এসে সামনে থেকে মন্দিরটাকে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। একটু হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে আরেকটুখানি রেস্ট নিয়ে নিলাম। এবার শেষের আর কিছু সিঁড়ি। তবে আমার মনে হয় আমি যে সময়টা এসেছি এটা খুব ভালো সময়, মানে না খুব শীত আর না গরমের কষ্ট। বর্ষাকালে বৃষ্টি হলে ট্রেকিংটা খুব কঠিন হয়ে যায়, তো এখন সেই চাপটাও নেই। তো ওভারঅল একটা খুব আরামদায়ক ওয়েদার। দেখে খুব অবাক লাগছে যে এরকম উঁচুতে এই পাহাড়ের ওপর এত বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে কি করে এত বড় একটা মন্দির বানানো যেতে পারে। মন্দিরের সামনে এসে মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। শ্বেত পাথরের অসাধারণ সুন্দর মন্দির, আর এরা পুরো জঙ্গলে ছিল, পুরো পাহাড়ে ছিল, আর এখানে শূন্যে ম্যাজিক দেখাচ্ছে। ওরে পড়ে যাবি তো রে, ওখানে বসে আছিস। আরেকজন, ওরে বাবা, এখানে তো অনেকজন আছে। আর এদিকে পুরো ফটো সেশন চলছে। ওই দিকটা দেখে মনে হচ্ছে সমুদ্র, মানে সমুদ্রের ওপর যেমন ঝাপসা হয়ে থাকে ওই দিকটাও ঠিক সেরকমই দেখাচ্ছে। যদি আপনারা কখনো পাহাড়ে না ঘুরে থাকেন, বাপরে বাপ কি মারাত্মক হাওয়া দিচ্ছে, কথা বলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। তো যেটা বলছিলাম যে আপনারা যদি পাহাড়ে কখনো না ঘুরতে গিয়ে থাকেন আর কলকাতায় থেকে থাকেন, তাহলে ঘরের কাছাকাছি একবার পরশুনাথ মন্দির থেকে ঘুরে যেতে পারেন। প্রচুর কষ্ট হবে, কিন্তু যখন ওপরে উঠবেন সব সার্থক হয়ে যাবে। আর খরচা করতে পারলে ডলিতে আসতে পারেন, 10-12 হাজার টাকা খরচা করতে হবে। আর না হলে বাইকেও আসতে পারেন, সেক্ষেত্রে খরচটা অনেক কম, 1000-1200 হয়ে যাবে। ওখানে একটা হেলিপ্যাড রয়েছে, যেটাকে নিচ থেকে দেখেছিলাম।
জানি না হাওয়ার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না, আমার কানে হাওয়ার ধাক্কা লাগছে। আর এই সারা রাস্তা উঠে যে ঘামটা হয়েছিল, গরম হয়েছিল, সেগুলো এই ঠান্ডা হাওয়া লেগে গায়ে বরফের মতো লাগছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাটা এঁকে বেঁকে উঠেছে, পাহাড়ে ওঠার রাস্তা এই রকমই হয়। কি ফাটাফাটি দুর্দান্ত ভিউ। দূরে মনে হচ্ছে যেন আকাশ আর মাটি মিশে গেছে। ওফ, এখান থেকে কিন্তু নামতে ইচ্ছা করছে না। আর একটু বসবো, মন্দিরে ঢুকবো, জানি না মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, তো ঢুকবো, একবার ঈশ্বরের দর্শন করব, তারপর নেমে যাব। তবে নামতে কিন্তু সত্যিই ইচ্ছা করছে না, একেবারেই ইচ্ছা করছে না। আর জাস্ট মিনিট দুয়েক এখানে বসবো, কারণ এরকম জায়গায় তো আর রোজ রোজ আসা হয় না, আর এত কষ্ট করে আবার কবে আসবো তারও কোনো ঠিক নেই। তাই একটু বসে নিই, বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু কোনো চিন্তা নেই, কোনো সন্দেহ নেই। তবে এখান থেকে আমার বাড়ি অনেকটা দূর, কলকাতায় ফিরতে হবে, আগে হাওড়ায় ফিরতে হবে, আর তার জন্য ট্রেনেরও কোনো বন্দোবস্ত নেই। কারণ আমি শুরুতেই বলেছি যে আমি হুড়পাড় করে প্ল্যান করেছি, তাই টিকিট ট্রেনের ঠিকঠাক পাইনি। যে কোনোভাবে ধানবাদ এসেছিলাম, মানে ধানবাদ পর্যন্ত ট্রেন পেয়েছিলাম, ওখান থেকে পারশনাথ এসেছি, এইভাবে ট্রেকটা করেছি। চলুন তাহলে আজকে আমার পরেশনাথ মন্দির দর্শন আর পরেশনাথ ট্রিপ এখানেই আমি কমপ্লিট করছি। তার আগে একবার সেই কথাটা বলতে চাই, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে হয়তো কালকে বা হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে আবার দেখা হবে, কিন্তু আজকে সেটা বলা কখনোই সম্ভব না। কারণ এরকম জায়গায় আমি কেন, কেউই রোজ রোজ আসে না। তবে রোজ রোজ না আসি, হয়তো সামনে বছর বা আবার কখনো আসবো। তো শেষে এটাই বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। তারপর এরকমই ভিডিওতে তো দেখা হতেই থাকবে। ভালো থাকবেন, টাটা।